হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল। প্রথমে আমি একটি বৃহৎ দাবি দিয়ে এই প্রোগ্রামটি সেশনটি শুরু করব। সেটি হচ্ছে যে পৃথিবীতে যদি 700 কোটি মানুষ থাকেন তাহলে এই 700 কোটি মানুষই কিন্তু নাস্তিক। অর্থাৎ নাস্তিক কারা এটা আমরা আলোচনা করব এবং এই 700 কোটি মানুষই কিন্তু হচ্ছে চারবাক, অর্থাৎ চারবাক দর্শন, অর্থাৎ যাকে নাস্তিক দর্শন বলা হয়। সেই দর্শনটি আমি মনে করি পৃথিবীতে যত দর্শন আছে তার মধ্যে কিন্তু বেস্ট, সর্বশ্রেষ্ঠ। তো চারবাক দর্শন অনুযায়ী আমরা প্রমাণ করব এখানে এবং একাধিক দর্শন আমরা দেখাবো যে নাস্তিক দর্শন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কেন। এটা কোনো বিশ্বাস বা অবিশ্বাসের ব্যাপার নাই, সমস্ত কিছু নির্ভর করছে কি বলুন তো দর্শন, যুক্তি, তর্ক, বিজ্ঞান, প্রমাণ এইসবের উপর। আপনার আবেগ, অনুভূতি, মন কি বলছে সেটা কিন্তু দর্শনের বিচার্য বিষয় নয়। দর্শনের বিচার্য বিষয় হচ্ছে আলোচনা বা জ্ঞান। আপনি যে জ্ঞানেই যান, আপনি যদি একটি পরীক্ষা দেন, ধরুন পরীক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানে, এখানে আপনি মন গড়া কাহিনী লিখলে হবে না। যেটা সঠিক উত্তর আছে সঠিক উত্তর লিখতে হবে। সঠিক উত্তর কোনটি সেটি হবে ওখানে বাছাই করে, যেটি দেওয়া আছে যাচাই করে। তো সেই রকম হচ্ছে সমস্ত জ্ঞান আপনার, সেটা ধর্মীয় জ্ঞান হতে পারে, কোনো ফিজিক্সের জ্ঞান হতে পারে, কোনো ইতিহাসের জ্ঞান হতে পারে, অর্থনীতি, রাজনীতি, যাই জ্ঞান হোক সেই জ্ঞানটা কিন্তু ভ্যালিড হতে হবে, যথাযোগ্য হতে হবে, যৌক্তিক হতে হবে, প্রমাণের উপর নির্ভরশীল হতে হবে, তবেই তাকে জ্ঞান বলা যাবে এবং তবেই তাকে সমাজ বা মানুষ, যারা শিক্ষিত মানুষ, তবেই সেটাকে অ্যাকসেপ্ট করবে। এবার কেউ বলতে পারেন না, আপনি তো প্রথমেই বললেন যে সবাই নাস্তিক, 700 কোটি মানুষ, কিন্তু আমরা তো বিশ্বাস করি। অনেকে দাবি করতে পারেন যে না, এখানে তো অগণিত অসংখ্য ব্যক্তি আছেন যারা গডে বিশ্বাস করেন বা রিলিজিয়ানে বিশ্বাস করেন, ধর্মে বিশ্বাস করেন। কথা হচ্ছে যে বিশ্বাস জিনিসটি হচ্ছে পক্ষে এবং বিপক্ষে দুটোই কিন্তু হচ্ছে আলাদা জিনিস। অর্থাৎ বিশ্বাস কিন্তু জ্ঞান নয়, অর্থাৎ বিলিভ ইজ নট নলেজ, ফেথ ইজ নট নলেজ। আপনি যা খুশি বিশ্বাস করতে পারেন, কিন্তু আপনি বিশ্বাসের পক্ষে যদি আপনি যথেষ্ট প্রমাণ, যুক্তি এবং সেটা সাইন্টিফিক হতে পারে, লজিক্যাল হতে পারে, ইন্টেলেকচুয়াল হতে পারে, রেশনালিস্ট হতে পারে, যাই হোক সেটা তার প্রকৃতি, আপনি যদি আপনার বিশ্বাসের পক্ষে যুক্তি প্রমাণ না দিতে পারেন তাহলে আপনার বিশ্বাসটাকে জ্ঞান হিসাবে মনে করা হবে না। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার হয়ে যাবে এবং সেটা কিন্তু এই বিশ্বের কোনো শিক্ষিত মানুষ কিন্তু সেটা গ্রহণ করবে না। এইভাবে আমরা যাচাইয়ের মাধ্যমে আজ সভ্যতা 10,000 বয়স বলুন বা 20,000, এই সভ্যতা যে আধুনিক এত সায়েন্স টেকনোলজির আপনারা উন্মেষ দেখছেন চারিদিকে, বা এই যে আর্কিটেকচার থেকে শুরু করে সমস্ত নিউ ব্রিজ, টাওয়ার তৈরি হচ্ছে, এগুলো কিসের কারণে? বিশ্বাসের কারণে নয়। মানুষ যদি বিশ্বাস করে থেমে যেত ধর্মগ্রন্থে বা গডে, তাহলে বিজ্ঞানের কোনোদিন জন্মই হতো না। আজকে আপনি যা দেখছেন চারিদিকে, আপনার হাতে যে এই অ্যান্ড্রয়েড সেট আছে বা মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার থেকে, গাড়ি থেকে, এরোপ্লেন থেকে শুরু করে যাই আছে আপনার টেকনোলজি, এগুলো কিন্তু কিছুই থাকতো না যদি মানুষ বিশ্বাস করতো শুধু। অর্থাৎ বিশ্বাস করি মানেই হচ্ছে মেনে নেওয়া, আর বিশ্বাস হচ্ছে সমস্ত কিছুর, বিশেষ করে জ্ঞানের পথে বৃহৎ বাধা। তাই প্রথমে আমরা দেখবো যে চারবাক দর্শন অনুযায়ী সবাই চারবাক পন্থী কেন, অর্থাৎ সবাই চারবাক। আমরা সবাই নাস্তিক কিভাবে আমরা দেখি। এই নাস্তিক দর্শন অনুযায়ী আমরা একাধিক নাস্তিক দর্শন দেখবো। দেখা যাক প্রথমে হচ্ছে চারবাক দর্শনের 3টি প্রধান উপাদান অর্থাৎ বৈশিষ্ট্য। নাম্বার 1 হচ্ছে ডাইরেক্ট পারসেপশন, অর্থাৎ প্রত্যক্ষ প্রমাণ, অর্থাৎ যা সরাসরি দেখা যায় মানে শুধু ইন্দ্রিয় বলতে আমাদের শুধু চোখ নয়, কিন্তু আমাদের আরো ইন্দ্রিয় আছে, শোনার ব্যাপার আছে, ধরুন স্বাদের ব্যাপার আছে। তো এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় বলি, এই পঞ্চ ইন্দ্রিয়র অভিজ্ঞতাকে বলা হচ্ছে দেখা। শুধু দেখা মান নয়, এটা আমরা নিয়ে একটু ইলাবোরেটলি ডিটেলে আলোচনা করব বিশদভাবে। দ্বিতীয় হচ্ছে এম্পেরিসিজম, অর্থাৎ অভিজ্ঞতাবাদ। অর্থাৎ চারবাকদের মতে যে আপনি যদি এক্সপেরিয়েন্স, অর্থাৎ আপনার অভিজ্ঞতা, এই যে আবার সেন্সুয়াস এক্সপেরিয়েন্স বললাম, এর মাধ্যমে যদি কোনো কিছুকে জানতে না পারেন তাহলে কিন্তু প্রবলেম চারবাক দর্শনে। থার্ড হচ্ছে ইনফারেন্স, অর্থাৎ অনুমান, স্পেকুলেশন বা এক্সট্রাপোলেশন, অনুমান কিন্তু সাধারণ অর্থে অনুমান নয়। আর এই দর্শন কোনো সাধারণ জিনিস নয়, অর্থাৎ যেটা কেউ বলতে পারে যেটা বুকিস ব্যাপার, তাত্ত্বিক ব্যাপার, থিওরিটিক্যাল ব্যাপার, প্রাতিষ্ঠানিক ব্যাপার, একাডেমিক ব্যাপার, এগুলো জেনে আমরা কি করবো? কিন্তু জেনে রাখবেন যে সবাই আমরা দার্শনিক, অর্থাৎ আমরা যা করছি, যা ভাবছি, দেখছি, শুনছি, যে কোনো ডিসিশন নিচ্ছি, সমস্ত কিছু কিন্তু যুক্তি, অনুমান, তর্কের উপরে ভিত্তি করেই কিন্তু আমরা সঠিক জায়গাতে কিন্তু উপনীত হওয়ার চেষ্টা করছি। তাই ইনফারেন্স, এই অনুমান কিন্তু একটি স্ট্রং জিনিস, কারণ পৃথিবীতে যত জিনিস আছে, রিলেটিভিটি থিওরি একটি অনুমান, ডারউইনের থিওরি একটি অনুমান, থিওরি অফ যে সোলার সিস্টেম ওটাও অনুমান, এবং পৃথিবীতে যত বড় বড় বিজ্ঞান আছে সমস্ত কিছু, সবকিছু কিন্তু অনুমান। কিন্তু এই অনুমান এবং আমাদের সাধারণ ডে টু ডে লাইফের যে অনুমানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এই বৈজ্ঞানিক অনুমান, গণিতের অনুমান এবং দর্শনের অনুমান কিন্তু প্রচন্ড শক্তিশালী হয়। কেন? কারণ এখানে থাকে যুক্তি, এখানে থাকে প্রমাণ। তাই এই যে বিগ ব্যাং থিওরি বলছেন অনেকে, আমরা মডার্ন যুগে বিগ ব্যাং থিওরি দিয়ে কিন্তু আমরা এগোনোর চেষ্টা করছি। যেমন স্যার স্টিফেন হকিং বলেছেন, ধরুন যে এ ব্রিফ হিস্টোরি অফ টাইমে, ধরুন এই বিগ ব্যাং, এই বইটির নাম হচ্ছে ফ্রম দ্য বিগ ব্যাং টু ব্ল্যাক হোলস। স্টিফেন হকিং নিজে একজন নাস্তিক ছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে এই মহাবিশ্ব কেউ সৃষ্টি করেননি, এই মহাবিশ্ব স্বতঃস্ফূর্ত ভাবে সৃষ্টি হয়েছে। অর্থাৎ
স্পন্টেনিয়াসলি কোনো সুপারন্যাচারাল অতিপ্রাকৃত ঘটনা বা কোনো দৈব শক্তি কিন্তু ঘটাননি। তিনি কিন্তু সারা জীবনই কিন্তু নাস্তিক ছিলেন, একজন ডেডিকেটেড নাস্তিক, এবং এই নাস্তিক এবং তিনিও কিন্তু নাস্তিক একজন দার্শনিক। তো দেখা যায় যে ইনফারেন্সটা হচ্ছে যে এই যে বিগ ব্যাং বলছি, বিগ ব্যাংটা আপনি কিন্তু দেখতে পারবেন না যে 16,000 কোটি বছর আগে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বা 5,000 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে। তো কে দেখেছে? কেউ তো দেখেনি। তাহলে আমাদেরকে আমরা প্রমাণ করব কিভাবে? তাহলে আমরা মেনে নিয়েছি কেন শিক্ষা প্রতিষ্ঠানে বা বিজ্ঞানের বইয়ে যে এই ঘটনাটা সত্য? এই কারণে, কারণ এটা হচ্ছে ইনফারেন্স বলা হয়, আর এটার ভালো শব্দ হচ্ছে এক্সট্রাপোলেশন। অর্থাৎ বিগ ব্যাংকে আমরা জেনেছি যে এই প্রেজেন্ট মোমেন্ট থেকে শুরু করে বর্তমানে আমরা ব্যাকওয়ার্ড মোশনে গেছি। আস্তে 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 যদি গ্রহ নক্ষত্রকে ছোট করতে থাকি, যেহেতু একসময় বড় হয়েছে, তাহলে যদি ক্রাঞ্চ করতে থাকি, ক্রাঞ্চ করতে 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 একটি পয়েন্ট অফ সিঙ্গুলারিটি পাবো, একটা ডট পাবো, যেটিকে বলা হয় অ্যাটম। একটি স্মলেস্ট টাইনি অ্যাটম, যেটি হচ্ছে বিলিয়ন টাইমস ছোট, প্রচন্ড ছোট, সেখান থেকে বিস্ফোরণ হয়ে, এক্সপ্লোশন হয়ে কিন্তু সমস্ত মাস এনার্জি ব্যক্ত হয়েছে। তারপরে তারা আস্তে আস্তে কোটি কোটি বছর ধরে তাদের কিন্তু প্রাকৃতিক রূপে তারা কিন্তু এসেছে, এবং আমাদের যে জৈব বিবর্তন হয়েছে, আমরাও কিন্তু মাইক্রোব থেকে, অর্থাৎ মাইক্রোব থেকে, সরীসৃপ থেকে, স্তন্যপ্রায়ী থেকে, ধরুন হোমোজিনিয়াস, হোমো ইরেক্টাস, হোমিন, এইসব থেকে যেগুলোকে বলি আমরা বন মানুষ, সেই সব থেকে বিবর্তন হতে 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 আমরা এখানে এসেছি, এবং বিজ্ঞান এটা মেনে নিয়েছে, এবং এটা গোটা বিশ্বে পড়ানো হচ্ছে। এটা হচ্ছে অনুমান। এই অনুমান, সাইন্টিফিক ইনফারেন্স, সাইন্টিফিক থিওরি, সাইন্টিফিক এক্সট্রাপোলেশন কিন্তু সম্পূর্ণ আলাদা। যেটা আমরা ডে টু ডে অনুমান করি, হয়তো বাসে চাপার সময় বা কিছু খাওয়ার সময় অনুমান করলাম, ওগুলো সাধারণ, ওটা সত্য হতেও পারে বা মিথ্যা হতেও পারে। তো চারবাকের মোট ফাউন্ডেশন ফিলোসফির মেন যে ভিত, সেটি হচ্ছে তিনটি। একটি তাহলে আমরা দেখলাম ডাইরেক্ট পারসেপশন, দ্বিতীয় হচ্ছে কি এম্পিরিসিজম অর্থাৎ অভিজ্ঞতা, আর তৃতীয় হচ্ছে ইনফারেন্স, অনুমান। চারবাকরা বিশ্বাস করেন যে যা দেখি তাই বিশ্বাস করি, যা দেখি না তা বিশ্বাস করি না। এবার কেউ বলতে পারেন যে যা দেখেন তা বিশ্বাস করেন, যা দেখেন না বা দেখেননি তা বিশ্বাস করেন না। তাহলে বলুন তো, আপনি কি নেপচুন, প্লুটো বা ইউরেনাস বা বৃহস্পতি গ্রহ বা শুক্র গ্রহ বা মঙ্গল গ্রহকে দেখেছেন নিজের চোখে? তো তাহলে কি সেগুলো নেই? কথাটিকে সম্পূর্ণ ভুল বোঝা হয়েছে চারবাক দর্শনের। অর্থাৎ যা দেখি তা বিশ্বাস করি, এই কথাটা নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রুপ তৈরি হয়েছে চারিদিকে মকারি, যে এটা খুব লিমিটেড ফিলোসফি, একটি সংকীর্ণ সীমাবদ্ধ দর্শন। মোটেই না। দেখার অর্থ মানে কি শুধু কিন্তু চোখ আমাদের দেখে না, আমাদের পঞ্চ ইন্দ্রিয় কিন্তু অংশগ্রহণ করে সমস্ত। এই যে যা কাজ করছেন আপনি, মোবাইল সেট থেকে শুরু করে আপনি যা অ্যাপস ডাউনলোড করছেন, যে কোনো গুগল অ্যাক্টিভিটি, ইউটিউব অ্যাক্টিভিটি করছেন আপনি, তা কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে। আর এই পঞ্চ ইন্দ্রিয় সাহায্যে যা করছেন, সেখান থেকে যা পাচ্ছেন, তাই কিন্তু আপনাকে কিন্তু প্রত্যয়িত করছে, কনভিন্স করছে যে হ্যাঁ, এটা ঠিক হতে পারে বা এটা ভুল হতে পারে। তাই চারবাক দার্শনিকরা যখন দাবি করছেন যে যা দেখি তা বিশ্বাস করি, যা দেখি না তা বিশ্বাস করি না, এর অর্থই হচ্ছে যে আমি মঙ্গল গ্রহ আছে, থাকতে পারে, কেউ বলছে যে আছে, কিন্তু আমি বিশ্বাস করি না, যেহেতু আমি দেখিনি। কিন্তু তাহলে কি নেই? অবশ্যই থাকতে পারে। কিভাবে আমি দেখবো? আমি না গিয়েও দেখতে পারি, আমি ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারি, আমি সাইন্টিফিক আরো অনেক প্রমাণ আছে যেগুলোর এভিডেন্স আমি কিন্তু যাচাই করার পর আমি কিন্তু দেখতে পারি, জানতে পারি যে হ্যাঁ, মঙ্গল গ্রহ বা বৃহস্পতি গ্রহ কিন্তু আছে। অস্ট্রেলিয়া হয়তো আমি যাইনি, অস্ট্রেলিয়া আমি দেখিনি, এবং আমি দাবি করলাম অস্ট্রেলিয়া যেহেতু আমি দেখিনি, তাই অস্ট্রেলিয়া নেই। এটা হচ্ছে চারবাকদের। কিন্তু এই দেখার অর্থ হচ্ছে যে হাজারো এর কিন্তু ভ্যারাইটি, বৈচিত্র্য হতে পারে। দেখা আপনি ডাইরেক্ট গিয়ে দেখতে পারেন, ইনডাইরেক্টলি আধুনিক যুগে ইন্টারনেটের মাধ্যমে দেখতে পারেন, স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পারেন, আপনি গুগল, ইউটিউবের মাধ্যমে দেখতে পারেন, আপনি সাইন্টিফিক বুকসের মাধ্যমে দেখতে পারেন। তো দেখার অর্থ কিন্তু ব্যাপকতর অর্থে নিতে হবে, যে দেখা মানে হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের পারসেপশন, প্রত্যক্ষটা কার? পঞ্চ ইন্দ্রিয়ের। এবং চারবাকরা হচ্ছেন বেদ, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম থেকে শুরু করে অসংখ্য ধর্মের, এক প্রকার বলতে পারেন যে রিলিজিয়ান, এই কথাটি ধর্মের কিন্তু সম্পূর্ণ প্রতিদ্বন্দ্বী বা বিরুদ্ধে। চারবাক দর্শন বিশ্বাস করেন না যে গড আছে বা গড আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন। চারবাক দর্শন আফটার লাইফ বিশ্বাস করেন না, যে পরবর্তী জীবন বলে কিছু আছে। চারবাক দর্শন কোনো পাপ পুণ্যে বিশ্বাস করে না। চারবাক দর্শন কোনো মুক্তিতে বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? এখানে আমরা এই তিনটি যে উপাদান বললাম মেজর্স, তার মাধ্যমে কিন্তু আমরা দেখব যে কেন বিশ্বাস করে না। এটা কিন্তু স্পর্শ করবে, এবং আপনারাও কিন্তু যৌক্তিকভাবে ভাবতে বাধ্য হবেন যে তারা কিন্তু কথাটা ঠিক বলছে। কিভাবে? দেখুন, যে প্রথমে হচ্ছে যে আপনি কিভাবে জানেন যে গড আছে। আমি একাধিক ভিডিওতে বলেছি যে গড মানে বলা হচ্ছে যে একটি নন বিং, সত্তা বা এসেন্স, একটি নন ম্যাটেরিয়াল বিং, বা ইমানুয়েল কান্ট দার্শনিকের ভাষায় বলা হচ্ছে এ থিং ইন ইটসেলফ, একটি জিনিস বা একটি সত্তা, বস্তুর বা নাউমেনন। অর্থাৎ তার ভিতরে যে কোনো বস্তুর মধ্যে, এই ঘড়িটির মধ্যে বলুন, এই চশমাটির মধ্যে বলুন, যে কোনো জিনিসের মধ্যে কিন্তু একটি সত্তা আছে, যে সত্তাটি কিন্তু ওটাকে ধরে রেখেছে, এবং তার এই বস্তুটির যা প্রকাশ হয়েছে, তার ম্যানিফেস্টেশনের যা কিছু বৈশিষ্ট্য আছে, তার বৈশিষ্ট্যের কারণ হচ্ছে তার অদৃশ্য শক্তি, যে শক্তিটি কিন্তু ওই বস্তুর মধ্যে আছে। এই বস্তুকে, নাউমেননকে কখনো জানা সম্ভব নয়, কারণ এই নাউমেনন
পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে, এই নাও মেনন আছে কি নেই আপনি কি করে জানেন? এই নাও মেননই হচ্ছে গড, এই থিং ইটসেলফই হচ্ছে গড, এই এসেন্সই হচ্ছে গড, এই নন বিংই হচ্ছে গড। তাহলে আপনি কি করে জানেন যে গড আছে? তো আপনাকে তো প্রমাণ করতে হবে। প্রমাণ মানে এই নয় যে শুধু দেখা, বা এই প্রমাণের মাধ্যম কিন্তু কোটি কোটি হতে পারে। যৌক্তিক হতে পারে, সেখানে বৈজ্ঞানিক হতে পারে, দার্শনিক হতে পারে, হাজারো এপিস্টেমোলজিক্যাল ওয়ে অফ ভেরিফিকেশন আছে, অর্থাৎ যাচাইয়ের কিন্তু হাজারো মাধ্যম আছে যে আপনাকে দেখাতে হবে যে কিভাবে আছে এটা। আর যদি না দেখাতে পারেন তাহলে এটা কিন্তু প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে বা শিক্ষিত মহলে কিন্তু এটা গ্রহণ করা হবে না। কারণ যে কোনো জিনিস বলেছি জ্ঞান, বিশ্বাস কিন্তু জ্ঞান নয়, অর্থাৎ বিলিফ ইজ নট নলেজ। আপনি বিশ্বাস করতেই পারেন যে কোনো কিছুতে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বিলিফ সেটা পক্ষেই হোক বা বিপক্ষে, অর্থাৎ সেটা গডের পক্ষে বা রিলিজনের পক্ষেই হোক বা বিপক্ষে, সেটা তো বিলিফই। তো বিলিফ মানে কি? সে জানে না, অর্থাৎ সে শুধু বিশ্বাস করে মেনে নিয়েছে। এবার সে যদি মেনে নিয়ে থাকে, তার যে ভেতরের যে রহস্য বা জগৎ বা সিক্রেট বা মিস্ট্রি, তাকে সে কিভাবে প্রমাণ করবে? তো ইমানুয়েল কান্ট বলছেন সে নাও মেনন বাই এ থিং ইটসেলফ, সেই সত্তাকে অর্থাৎ নন বিংকে কিন্তু জানা সম্ভব নয়। তাহলে গডকে আমরা প্রমাণ করব কি করে? তাই চারবাক দার্শনিকরা বলছেন যে আমরা গড মানি না এবং কোনো আফটার লাইফ মানি না, কারণ আপনি তো দেখাতে পারবেন না কোনোভাবে। তাহলে যখন আপনি বলা হচ্ছে কি, বিভিন্ন শাস্ত্রে বা ধর্মগ্রন্থে বলা হচ্ছে কি গড হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের ঊর্ধ্বে, সমস্ত অভিজ্ঞতার ঊর্ধ্বে, সমস্ত এক্সপিরিয়েন্স প্রমাণের ঊর্ধ্বে। যদি সমস্ত কিছুর ঊর্ধ্বে হয় তাহলে একটি প্রশ্ন অ্যারাইজ করে যে কে প্রথম জানলো যে গড আছে? কারণ উনি তো অ্যাকচুয়ালি ফাইভ সেন্সেস, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ই তো উনি। উনার এক্সপিরিয়েন্স, উনার ইন্দ্রিয় আর আমার ইন্দ্রিয় তো একই। তাহলে আমি বা 99.99% ব্যক্তি জানতে পারলো না, সেটা বিজ্ঞানী হোক, দার্শনিক হোক বা কোনো যৌক্তিক বা বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল ব্যক্তি জানতে পারলো না, একজন ব্যক্তি দাবি করলো যে না আছে। তো এটা ব্যাপারটা অদ্ভুত মনে হবে, স্ট্রেঞ্জ, যে আপনি কি করে জানলেন যখন আপনি নিজেই বলছেন সেই জিনিস পঞ্চ ইন্দ্রিয়ের ঊর্ধ্বে, সমস্ত এক্সপিরিয়েন্সের ঊর্ধ্বে? তাহলে আপনার জানবেন কি করে? আর তো জানার মাধ্যম নেই, কারণ আমরা জানবো কি দিয়ে? আমাদের মন, ইন্দ্রিয়, হাত পা যা আছে, এবং আমাদের সাইন্টিফিক অ্যাপারেটাস বা অন্য কোনো মাধ্যমে আপনি তো জানবেন, কোটি কোটি মাধ্যম আছে জানান। তো সমস্ত মাধ্যমের ঊর্ধ্বে, যদি কোনো কিছু থাকে, কোনো সত্তা থাকে বা কিছু থাকে, তাকে তো জানার উপায় নেই। তা এই অর্থে কিন্তু চারবাক দার্শনিকরা কিন্তু গডকে প্রত্যাখ্যান করছে, রিজেক্ট করছেন, এবং তারা রিলিজিয়নকে মানছেন না। তাই তারা বলছেন যে ফিলোসফিতে যে জীবনে ভোগ করো মানে আনন্দ করো। একটি বিখ্যাত কথা আছে যে যদি প্রয়োজন পড়ে ঋণ করেও কিন্তু ঘি খাও। ঘি খাও মানে বলতে এটা রূপক, ধরুন মেটাফরিক্যাল অর্থে, প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে, যে আপনি যে কোনো জিনিস, রেস্টুরেন্টে আপনি বিরিয়ানি খাবেন, অবশ্যই খান, টাকা যদি না থাকে তো বন্ধুর কাছ থেকে 2 পয়সা আপনি ধার করতে পারেন, কিন্তু নিজেকে কষ্ট দিয়েন না, নিজেকে বঞ্চিত করে রাখেন না, খেতে থাকুন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি সন্তুষ্ট হচ্ছেন। এইভাবে খাওয়া যাবে না। এই এট দ্য সেম টাইমস এই ওয়ার্নিং ও সতর্কতা রাখতে হবে যে আপনি খেয়ে দিয়ে অসুস্থ হয়ে গেলেন, অত্যধিক খেয়ে ফেলেন, যে আপনার শরীর কিন্তু এবার অস্বস্তি শুরু হয়ে গেল, বা গ্যাস হয়ে গেল, বা কিছু একটা আপনার শরীরে কোনো ডিসকমফোর্ট শুরু হয়ে গেল। এইভাবে নয়, আপনাকে ভোগ করতে হবে। অর্থাৎ এই যে বাড়ি গাড়ি যা আছে, আপনার হাতে অ্যান্ড্রয়েড সেট আছে, কিসের জন্য? আপনি রিলস দেখছেন, আপনি ভিডিও দেখছেন, আপনি বই পড়ছেন, কেউ কবিতা লিখছেন, কেউ ছবি আঁকছেন, কেউ মুভি তৈরি করছেন, কেউ ডাইরেক্টর, কেউ প্রডিউসার, এই যত রকমের পলিটিশিয়ান থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটর, বিউরোক্র্যাট, কোন ব্যক্তি আনন্দ চান না? সবাই আনন্দের জন্যই কাজ করে যাচ্ছে সারাদিনে, যখন পাচ্ছে বিনোদনের জন্য। তাহলে এই বিনোদনের পক্ষে হচ্ছে চারবাক দর্শন, এবং চারবাক দর্শন বলছে বিনোদন। এবং যদি ব্যথা থাকে সেটাকে বলছে এরাও তোমরা ব্যথাকে এড়িয়ে যাও, অ্যাভয়েড দ্য পেন। পেনকে যদি এড়াতে হয় তো মেডিসিন খান, অর্থাৎ আপনার শরীরে কোথাও ব্যথা হচ্ছে বা অসুস্থ বা ইনজিওর্ড আপনি, তাহলে আপনাকে কি করতে হবে? মেডিকেল হেল্প নিতে হবে, এবং মেডিকেল হেল্পের মাধ্যমে আপনি কি করেন? সেই পেন থেকে, যন্ত্রণা থেকে, ব্যথা থেকে দূরে থাকুন, তারপরে আবার আনন্দে থাকুন। তাহলে জীবনের লক্ষ্য হচ্ছে চারবাক দর্শনের আনন্দ করা বা উপভোগ করা। তো এইভাবে আমরা যদি দেখতে দেখতে দেখবো যে এখান থেকে অনেকগুলো চারবাক দর্শন কিন্তু শাখা কিন্তু এসেছে, এবং এই শাখা কিন্তু এসে অন্যান্য ভারতীয় যা দর্শন ছিল সেই সমস্ত দর্শনকে কিন্তু দুর্দান্ত ভাবে প্রভাবিত করেছে, ইনফ্লুয়েন্স করেছে, এবং সেখানে কিন্তু প্রবেশ করে গেছে। যেমন হচ্ছে চারবাক দর্শনের বিরুদ্ধে যারা আছেন তারা হচ্ছে হিন্দু ফিলোসফি, আমরা যেটা বলি সনাতন ফিলোসফি, অর্থাৎ যেমন বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, এগুলো হচ্ছে চারবাক দর্শনের বিরুদ্ধে, কারণ এগুলো হচ্ছে বিলিফ বা অন্য কোনো ভাবে রিচুয়ালে আনুষ্ঠানিক, ধর্মীয় আনুষ্ঠানিকতায় বিশ্বাস। কিন্তু চারবাক দার্শনিকরা বলছেন যে আমরা কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতা বিশ্বাস করি না, যেমন ধরুন উপাসনা গৃহ বা ধরুন পিলগ্রিমেজ, তীর্থযাত্রা, এগুলোতে আমরা বিশ্বাস করি না। তো তাই ধরুন বুদ্ধিজম, গৌতম বুদ্ধের দর্শনেও, জৈনিজমেও কিন্তু দেখা যায় যে চারবাক দর্শনের বিশাল প্রভাব, কারণ ওরাও নাস্তিক। চারবাক দর্শন যেমন নাস্তিক, তেমন বুদ্ধিজম অর্থাৎ বৌদ্ধ ধর্ম কিন্তু নাস্তিক, কারণ গৌতম বুদ্ধ কিন্তু অ্যাগনস্টিক ছিলেন, অর্থাৎ স্কেপটিক ছিলেন, অর্থাৎ তিনি কিন্তু গডে বিশ্বাস করতেন না, এবং তিনি কিন্তু আফটার লাইফে বিশ্বাস করতেন না। অর্থাৎ সেই অর্থে আফটার লাইফ, যে আফটার লাইফে অর্থাৎ পরবর্তী জীবনে মানুষ
অনন্তকাল ধরে ধরুন সুখে থাকবে বা অনন্তকাল ধরে ধরুন টর্চার বা তাকে যন্ত্রণা পেতে থাকবে, তার কর্মের জন্য তাকে শাস্তি দেওয়া হবে বা পুরস্কৃত করা হবে। গৌতম বুদ্ধ কিন্তু এটা মানতেন না। গৌতম বুদ্ধ কিন্তু প্রভাবিত হয়েছিলেন দুর্দান্ত ভাবে কিন্তু চার্বাক দর্শনের দ্বারা। গৌতম বুদ্ধ এটাও বিশ্বাস করতেন না যে কোনো অতি প্রাকৃত শক্তি বলে কেউ নিয়ন্ত্রণ করছে আমাদেরকে, অর্থাৎ কোনো সুপারন্যাচারাল এজেন্সি বা এলিমেন্টস বা কোনো ডিভিনিটি, কোনো দৈব সত্তা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করছে। এই চার্বাক দর্শন থেকে আরেকটি দর্শনের জন্ম হয়, সেটি হচ্ছে অজ্ঞানবাদ। অজ্ঞানবাদ হচ্ছে অ্যাগনস্টিসিজম বা স্কেপটিসিজম। এই স্কেপটিসিজম অর্থাৎ সংশয়বাদ বা সন্দেহবাদ হচ্ছে ধরুন গৌতম বুদ্ধ নিজে, অর্থাৎ গৌতম বুদ্ধ নিজেই হচ্ছে একজন স্কেপটিক, অজ্ঞানবাদের তিনি কিন্তু একজন প্রপোনেন্ট বলতে পারেন, প্রবক্তা বলতে পারেন, এবং তিনি নিজেই কিন্তু একজন অ্যাগনস্টিক, কারণ তিনি গডকে বিশ্বাস করেন না। তাই অজ্ঞানবাদ অনুযায়ী, অজ্ঞানবাদের সর্বশ্রেষ্ঠ ধরুন একজন দার্শনিক আছেন, তার নাম হচ্ছে জয়া রাশি ভট্ট। তিনি 9th সেঞ্চুরি সম্ভবত হবেন। 9th সেঞ্চুরির তিনি একজন বিখ্যাত ফিলোজফার, অজ্ঞানবাদের, অ্যাগনস্টিসিজমের, এই নাস্তিক দর্শনের। তিনি বলেছেন যে জ্ঞান সম্ভবই নয়, অর্থাৎ আপনি যে জ্ঞানের ভিত্তিতে কথা বলছেন না, যে এটা জানি সেটা জানি, বা গড আছে বা অতি প্রাকৃত ঘটনা আছে বা এই সেই আছে, স্পিরিট আছে, ভূত আছে বা প্রেতাত্মা আছে, তো জয়ারাশি ভট্ট বলছেন যে আপনি জ্ঞান পাবেন কি করে, কারণ যে জ্ঞান আপনি পেতে চলেছেন কিসের উপর ভিত্তি করে, কিছু প্রমাণের উপরে ভিত্তি করে, কিছু প্রেমিসেসের উপরে ভিত্তি করে, কিছু লজিকের উপরে ভিত্তি করে তো জ্ঞান পেতে চলেছেন। কিন্তু আপনি যে জিনিসের উপরে বেস করে ভিত্তি করে জ্ঞানটা, পরবর্তী জ্ঞান পেতে চলেছেন, সেটা তো নিজেই ত্রুটিপূর্ণ, সেটা তো নিজেই ভুলে ভরা, এবং সেখানে তো অসংখ্য ফ্যালেসিস এবং প্রচুর পরিমাণে ডিফেক্টস আছে। তাহলে যে জিনিস ডিফেক্টিভ, যে জিনিস ধরুন অসত্য বা ত্রুটিপূর্ণ, সেই জিনিসের উপরে ভিত্তি করে যদি পরবর্তী জিনিসকে আপনি জানতে যান, তাহলে তো জ্ঞান আপনার সঠিক হবে না, কারণ আপনার ভুল জ্ঞান পেতে আপনি বাধ্য। তাই জয়ারাশি ভট্ট বলছেন, তিনি হচ্ছেন অজ্ঞানবাদী এবং তিনি স্কেপটিক, অ্যাগনস্টিক, যে জ্ঞান সম্ভবই নয়। তাই তিনি বলছেন যে কেউ যদি দাবি করেন যে কোনো অতিপ্রাকৃত ঘটনা আছে বা কোনো দৈব শক্তি আছে বা এই হয়, অলৌকিক ঘটনা হয়, তিনি বলছেন যে এগুলো হতেই পারে না, কারণ এগুলোকে জানা সম্ভবই নয়। কারণ যেহেতু আমাদের যে পূর্বের যে প্রেমিসেস গুলো আছে, যে বেস গুলো আছে, সেগুলো বেস গুলোই হচ্ছে ফ্যালেসাস। যেমন প্রথাগত ধরুন প্রচুর জ্ঞান প্রচলিত আছে, যার মাধ্যমে আপনি যখনই যাবেন পরবর্তী জ্ঞানে, তখন